শিক্ষার্থীরা, নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কিছুক্ষণ আগেই তোমরা তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের পাঠদান গ্রহণ করেছো। ইতিমধ্যে আমি তোমাদের চারু এবং কারুকলা বিষয়ে পাঠদান করতে এসেছি, পাঠদান নিয়ে এসেছি। তোমরা বইপত্র খাতাপত্র নিয়ে পড়ার টেবিলের সাথে রেডি থাকো, এখনই শুরু করতে যাচ্ছি। তো আজকে তোমাদের চারু এবং কারুকলা, যেহেতু তোমাদের এই বিষয়টি সংশোধন করা হয়েছে, সেই জন্য আমরা এই বিষয়ের উপর পাঠদানের উপর গুরুত্ব প্রদান করেছি। তোমাদেরকে আহ্বান করবো যে তোমরা যেন প্রত্যেকটা বিষয়ের সমান গুরুত্ব দিয়ে ক্লাসগুলো তোমরা চালিয়ে যাও। ঠিক আছে শিক্ষার্থীরা? অ্যাসাইনমেন্ট বিষয়ের উপর একটা অ্যাসাইনমেন্ট সম্পাদন করেছো, সেটা হচ্ছে যে শিল্পকলা বলতে কি বুঝো, বাংলাদেশের প্রেক্ষাপটে শিল্পকলার গুরুত্ব আলোচনা করা। তোমরা নিশ্চয় এই অ্যাসাইনমেন্টটা অবশ্যই আমি দেখেছি, তোমাদের অ্যাসাইনমেন্ট ভালো করেছো। তোমাদেরকে বলবো যে আরো ভালো করার চেষ্টা করো। নিয়মিত পাঠ অধ্যয়ন, নিয়মিত ক্লাস অ্যাটেন্ডেন্স এবং নিয়মিত অ্যাসাইনমেন্টে ভালো করার যে চেষ্টা, এগুলো তোমাদেরকে একটি ভালো ফলাফল এনে দিবে অবশ্যই। তো তোমাদেরকে যেটা বলবো, যদিও দীর্ঘকাল স্কুল বন্ধ রয়েছে, বন্ধকালীন সময়ে তোমরা নিজেদেরকে প্রস্তুত করে গড়ে তুলতে হবে। কারণ যে কোনো একটা সিচুয়েশনে এসে দীর্ঘদিন পর যখন হঠাৎ করে স্কুল ওপেন করা হবে, তখন হঠাৎ করে হয়তো তোমরা বা অনেক কিছু সাথে সামঞ্জস্য হয়ে আসতে পারবে। সেই কারণে তোমাদেরকে আমি যেটা বলবো, তোমরা যদি নিজেকে সময় থাকতে প্রস্তুত করে নাও, তাহলে যে কোনো সময় স্কুল ওপেন হওয়ার সাথে সাথে তোমরা আর কোনো সমস্যায় করবে না। তোমাদের যে পড়াশোনার যে ল্যাকিংস বা ঘাটতি, সেটা আর থাকবে না। সে কারণে নিয়মিত বাসায় পড়াশোনা করো এবং নিয়মিত আমাদের লাইভ ক্লাসগুলোতে অংশগ্রহণ করো এবং অ্যাসাইনমেন্টগুলো যথাযথ অ্যাসাইনমেন্টগুলোতে অংশগ্রহণ করো এবং ভালোভাবে অ্যাসাইনমেন্টগুলোতে ভালো করার চেষ্টা করো। আজকে তোমাদেরকে যে পাঠদান নিয়ে এসেছি, আজকে যে বিষয়ে তোমাদেরকে পাঠদান নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে বিশ্বের কয়েকজন উল্লেখযোগ্য শিল্পী এবং শিল্পকর্ম। আজকে পাঠের শিরোনাম হবে বিশ্বের কয়েকজন উল্লেখযোগ্য শিল্পী ও শিল্পকর্ম। পাঠের শিরোনাম আজকের পাঠ তোমাদের দ্বিতীয় অধ্যায়। যা অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায়, শিরোনাম হচ্ছে বিশ্বের কয়েকজন উল্লেখযোগ্য শিল্পী ও শিল্পকর্ম। শিক্ষার্থীরা, তোমরা কি শুনতে পাচ্ছ? যারা লাইভে আসছো তারা আমার সাউন্ড শুনতে পাচ্ছ? হ্যাঁ শিক্ষার্থীরা, আশা করি তোমরা শুনতে পাচ্ছ। তোমাদের তো কোনো রেসপন্স আমি পাচ্ছি না।
তোমরা বইপত্র নিয়ে রেডি থাকো। আজকে যে আমরা পাঠটা পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে বিশ্বের কয়েকজন শিল্পী, উল্লেখযোগ্য শিল্পী ও তাদের শিল্পকর্ম। উল্লেখযোগ্য শিল্পী দেশে তোমরা শিল্পী ছিল, শিল্পীরা কি করেন? শিল্পীরা আমরা জানি যে গান করে, ছবি আঁকে, শিল্পীরা ভাস্কর্য নির্মাণ করে, শিল্পীরা বিভিন্ন বিভিন্ন গঠনের একটা দ্বারা গঠন কাঠামো তৈরি করে, বিভিন্ন রকমের ধরো প্রাসাদ, তারপর তোমার বিভিন্ন রকমের গাছপালা, প্রকৃতি ইত্যাদির ছবি আঁকে, ড্রয়িং করে বা তাদের স্ট্রাকচার নির্মাণ করে, ভাস্কর্য নির্মাণ করে। হ্যাঁ, শিল্পী বলতে আমরা শুধু যারা গান গায় তাদেরকে শিল্পী বলবো না, শিল্পী বিভিন্ন রকমের আছে। তাহলে যেই মানুষের যখন অসাধারণ প্রতিভার বিভিন্ন কর্ম মানুষের কাছে শিল্প মর্যাদা লাভ করে, অর্থাৎ অসাধারণ সৌন্দর্যের একটা খ্যাতি অর্জন করে, তখন আমরা তাদেরকে শিল্পী উপাধিতে ভূষিত করি এবং তাদের ওই কর্মকে শিল্পকর্ম করি। যেমন শিল্পাচার্য জয়নুল আবেদিন, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে অনেক ছবি এঁকেছেন। সেই ছবিগুলো বিশ্বের মানুষের কাছে সমাদৃত হয়েছে, প্রশংসা জুড়িয়েছে এবং বাংলাদেশের মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। সেজন্য উনি একজন শিল্পীর মর্যাদায় উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন এবং তার যে কর্মগুলো, তিনি যে ছবি এঁকেছিলেন, সে তার কর্মগুলো শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম হিসেবে আমাদের কাছে ডকুমেন্টারি হয়ে রয়েছে। তো আমরা অবশ্যই জানি যে শিল্পী এবং শিল্পকর্ম, অর্থাৎ শিল্পী হচ্ছে যে ব্যক্তিদের অসাধারণ কার্যাবলী জনমনে একটা খ্যাতি জোড়ায়, জনমনে একটা সুনাম অর্জন করে। হ্যাঁ, জনমনে একটা সুনাম অর্জন করে, খ্যাতি জোড়ায়, তাদেরকে আমরা কি বলি? শিল্পী বলি। আর শিল্পীদের রেখে যাওয়া যে কৃতিত্ব, কাজকর্ম, তাদের যে আঁকা ছবি, তাদের যে বিভিন্ন গঠন কাঠামো, তাদের যে রেখে যাওয়া স্ট্রাকচার, এগুলোই হচ্ছে শিল্পকর্ম। আজকে বিশ্বের বিখ্যাত কয়েকজন শিল্পীদের বিষয়ে আমরা স্মৃতিচারণ করব এবং তাদের বিষয়ে তাদের বিভিন্ন তাদের জীবনের চরিতার্থ করব, তাদের জীবনের বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে আমরা জানবো। এতে করে তোমাদের মনে শিল্পের প্রতি একটি অনুরাগ, উৎসাহ তৈরি হবে। তো দেখি আমরা আজকে যে প্রথম শিল্পীর ব্যাপারে আলোচনা করব সেটা হচ্ছে যে তিসিয়ান। তিসিয়ান নামক একজন শিল্পী। তিসিয়ান একজন শিল্পীর নাম। এই তিসিয়ান করেছিলেন, উনি তার জীবদ্দশায় অনেক ছবি এঁকে গিয়েছেন, অনেক ছবি অঙ্কন করেছেন। তো তার বিখ্যাত কয়েকটি ছবি হচ্ছে যে তার আঁকা ছবি মাদা। তিনি একটা মাদার নামক একটা ছবি অঙ্কন করেছিলেন। বিখ্যাত আঁকা ছবি বলতে বিখ্যাত আঁকা ছবি এটা হচ্ছে তোমার মাদা। আমাদেরকে বলে রাখি, তিসিয়ান নামক এই শিল্পী, উনি খুব স্বল্প সময়ে, উনি ওনার বয়স মাত্র 6 বছর, যখন 6 মাস যখন হয়, তখনই তিনি তার মাকে হারিয়েছিলেন। কিন্তু আস্তে আস্তে তিনি যখন বড় হতে থাকে, তখন তার মায়ের যে অনুপস্থিতি তার মধ্যে একটা একটা ভাবনার বিষয় হয়ে যায়। তিনি তার সবসময় তার মাকে নিয়ে ভাবতেন, মায়ের প্রতি তার একটা বিমূর্ত ভালোবাসা, বিমূর্ত স্নেহ মমতা তার মধ্যে একটা আস্তে আস্তে তার মধ্যে জমা হতে থাকে। কোনো এক সময় তিনি মায়ের প্রতি খুব অনুরাগী হয়ে পড়েন, মায়ের প্রতি স্নেহপ্রবণ হয়ে পড়েন, কিন্তু তার মা তো বেঁচে নাই। মৃত্যুর আগে তিনি তার একটা বইয়ে লিখে যান, মৃত্যুর আগে নাকি তিনি তার মাকে স্বপ্ন দেখতেন যে তার মা নাকি তাকে ডাকে
তিনি তার বন্ধুদেরকে বলে যায় যে আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, আমার মা আমাকে ডাকছেন। তিনি এই আবেগীয় ইমোশনাল কথাটা যে বলে গেলেন বন্ধুদের মাঝে, পরবর্তী জীবনে তার এই কথাই সঠিক প্রমাণিত হয়েছিল। অনেক সময় দেখা যায় তিনি তার মাকে স্বপ্ন দেখার বেশ কিছুদিন পরে তিনি মারা যান। তবে তিনি মারা যাওয়ার কয়েকদিন পূর্বে তার মাকে নিয়ে একটা ছবি অঙ্কন করেছিলেন। সেই ছবিটা বিশ্বের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছিল এবং এটা তার খুব খ্যাতি অর্জন করেছিল। যেমন আমি তোমাদেরকে বইয়ের পেজ নাম্বার 12-তে দেখাচ্ছি একটা ছবি। এই যে মা বাবার একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে যে টিশিয়ানের আঁকা ছবি। তার মৃত্যুর কিছুদিন পূর্বেই তিনি তার মাকে এঁকেছিলেন। এবার তোমাদের মনে প্রশ্ন জাগে যে তার মা তো তার বয়স যখন 6 মাস তখনই মারা যায়, তখন তার স্মৃতিতে তার মায়ের এই প্রতিকৃতি থাকার কথা না। হ্যাঁ, তিনি বোঝাতে চান যে তিনি তার মাকে মৃত্যুর আগে স্বপ্ন দেখেছিলেন। তো সেখানে তিনি যেই অবয়বটা দেখেছিলেন সেটা তার মেমোরিতে তিনি রেখে দিয়েছে সক্ষম হয়েছিলেন, এবং সেই আবহে তিনি তার মায়ের একটা ছবি অঙ্কন করে গিয়েছিলেন এবং এই ছবি সারা পৃথিবীতে একটা খ্যাতি জুড়িয়েছিলেন। এছাড়াও তিনি তার যে শিল্পকর্মের মধ্যে রয়েছে ড্যান্স এন্ড দ্য শোয়ার অফ গড। তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 13-এ, এখানে প্রথম লাইনে তার কয়েকটা বিখ্যাত অঙ্কনের নাম উল্লেখ রয়েছে। যে তার বিখ্যাত শিল্পকর্মের মধ্যে রয়েছে, তার বিখ্যাত ছবিগুলোর মধ্যে আরো আছে ডান্স এন্ড দ্য শোয়ার অফ গড, নাম্বার 2 পেসাস এন্ড এরিয়াডেন, নাম্বার 3 সোলোম এন্ড হায়ার্ড অফ জন। বইয়ের মধ্যে 13 পেজের মধ্যে এই বইগুলো তার টিশিয়ানের এই শিল্পকর্মগুলো একটু দেখে নিবে। তো চলো আজকে আমরা টিশিয়ানের সম্পর্কে একটু পড়ি, রিডিং করি, সেখান থেকে আমরা তার ব্যাপারে কিছু জানি। ইতালির আল্পস অঞ্চলের প্রাকৃতিক সুন্দর মনোরম পরিবেশে টিশিয়ান জন্মগ্রহণ করেন। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো তিনি একজন ইতালিয়ান নাগরিক। ইতালিতে তার জন্মস্থান। পিতা ছিলেন সামরিক বিভাগের উচ্চপদস্থ একজন কর্মচারী, সেই কারণে সামাজিক এবং সংস্কৃতিমনা পরিবার হিসেবে তাদের একটা খ্যাতি ছিল। শৈশব থেকেই টিশিয়ান ছিলেন ভাবুক ও কবি প্রকৃতির। এই কারণ ছিল জন্মস্থানে প্রাকৃতিক পরিবেশ, পার্বত্য শৃঙ্গ দ্বারা সুশোভিত পদ্মপুষ্প, পাইন বন, উন্মুক্ত আকাশ, এসব কিছুই এই টিশিয়ানকে তার একটা শিল্পী হওয়ার পিছনে একটা প্রভাবক হিসেবে কাজ করেছিল। এইসব কিছুই তাকে প্রভাবিত করেছে ছবি আঁকার অনুরাগী হতে। ছবি আঁকার প্রতি এই মেধাবী শিল্পী যে কিভাবে অনুরাগী হয়ে ওঠে, তার চারপাশের পরিবেশ। বাবা চেয়েছিলেন তাকে আইন অঙ্ক করতে, তাকে আইন বিষয়ে পড়াশোনা করাতে তার বাবা খুব ইচ্ছা ছিল। এই জন্য তাকে ভেনিসে পাঠিয়েছিলেন। এই জন্য ইটালি থেকে তাকে ভেনিসে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি বন্ধু জর্জনের কাছে 20 বছর বয়সে ছবি আঁকা প্রথম হাতে করে নেন। যদিও তাকে ভেনিসে পাঠানো হয়, কিন্তু তিনি সেখানে আইন বিষয়ে পড়াশোনা করেননি। তিনি কি করেছিলেন, তার একজন বন্ধু জর্জনের সাথে তার সান্নিধ্যে এসে সেখানে 20 বছর বয়সে, এখানে বইয়ে 20 বছর লিখছে, 20 বছর বয়সে তিনি ছবি আঁকার প্রথম হাতে করে নেন। অল্প দিনের মধ্যে টিশিয়ান নিজ প্রতিভা এবং অভিজাতদের জন্য অভিজাত সমাজে নিজেকে চিত্রশিল্পী হিসেবে তুলে ধরেন। প্রতিকৃতি এবং কম্পোজিশন উভয় প্রকার চিত্রেই টিশিয়ান এর দক্ষতা ছিল। ভেনিসিয়ান চিত্রশিল্পীদের মধ্যে টিশিয়ান ছিলেন সর্বপ্রধান। শোনো, ভেনিসে তিনি গিয়েছিলেন আইনজ্ঞ। তার বাবার যে ইচ্ছা ছিল আইন বিষয়ে পড়াশোনা করা, সে উদ্দেশ্যে তাকে ভেনিসে পাঠানো হয়। কিন্তু তিনি তার বন্ধু জর্জনের সংস্পর্শে এসে সেখানে তিনি তার 20 বছর বয়স মাত্র যে চিত্র বা ছবি আঁকার হাতে করে নেন, এবং দেখা গেল যে কোনো এক পর্যায়ে যে ভেনিসিয়ান যে শিল্পকর্মীরা ছিল বা শিল্পীরা ছিলেন তাদের মধ্যে তিনি সর্বপ্রধান হয়ে ওঠেন।
এই জন্য বলা হচ্ছে টিসিয়ান ছিলেন ভেনিসিয়ান শিল্পীদের মধ্যে সর্বপ্রথম, এবং তিনি ইতালীয় অভিজাত সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা পেয়েছেন। এছাড়া ইতালির মধ্যে যে অভিজাত সম্প্রদায় ছিল, উন্নত মানের উচ্চ বংশের যে গোষ্ঠী বা সম্প্রদায় ছিল, সেই গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা তিনি পেয়েছেন। তাছাড়া ওই সময় শিল্পকলার জন্য ইতালির ফ্লোরেন্সের যেমন খ্যাতি ছিল, ইতালির একটা জায়গার নাম হচ্ছে ফ্লোরেন্স। শিল্পকর্মের জন্য, শিল্পকলার জন্য ইতালির ফ্লোরেন্সের একটা খ্যাতি ছিল। আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র রূপে ভেনিসেরও তেমন একটা খ্যাতি ছিল। ইতালির যে ফ্লোরেন্সের যেভাবে একটা খ্যাতি ছিল, অনুরূপভাবে আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র রূপে ভেনিসেরও একটা কি ছিল, খ্যাতি ছিল। ভেনিসে তিনি রাজকীয় শিল্প পদক প্রাপ্ত হন। ভেনিসে যখন তিনি শিল্পকর্ম নিয়ে কাজ করেন, তার বিভিন্ন আঁকা ছবি এত বেশি খ্যাতি অর্জন করেছিল, এত জনমনে স্থান করে নিয়েছিল, যে পরবর্তী সময়ে দেখা যায় যে তিনি রাজকীয় শিল্প পদ প্রাপ্ত হয়েছিলেন এটা ছবি আঁকা কর্ম থেকে। তারপর শিল্পী প্রতিভা ছাড়াও মানুষ হিসেবে টিসিয়ান ছিলেন অত্যন্ত ভদ্র। আমরা তার চারিত্রিক বিষয়ে যদি জানতে চাই, তো আমরা দেখবো যে এখানে তিনি একজন খুবই ভদ্র মানুষ ছিলেন। টিসিয়ান ছিলেন খুবই একজন ভদ্র মানুষ। নিজের জ্ঞান এবং চিত্রের মান সম্পর্কে তিনি ছিলেন অত্যন্ত সচেতন। নিজের জ্ঞান এবং চিত্রের মান সম্পর্কে তিনি খুবই সচেতন ছিলেন। রঙের উপর ছিল টিসিয়ানের অদ্ভুত দক্ষতা, যে বিভিন্ন রং দিয়ে যে কারুকার্য, সেই রঙের উপর তার টিসিয়ানের অদ্ভুত দক্ষতা ছিল। মাত্র 6 মাস বয়সে টিসিয়ান মাতৃহীন হন, আর সেই কারণে জ্ঞান হওয়া পর্যন্ত তিনি তার অন্তরের এই হাহাকার গোপন করতে পারেননি। মাত্র 6 মাস বয়সে তিনি কি করেছিলেন, মাতৃহীন হন, আর সে কারণে জ্ঞান হওয়া পর্যন্ত তিনি তার অন্তরের এই হাহাকার গোপন করতে পারেনি। যতদিন পর্যন্ত তার জ্ঞান হয় নাই, সে যে তার মাকে হারিয়ে ফেলছে, খুব ইমোশনাল একটা বিষয়, খুব চিন্তার একটা বিষয়। যখন 6 মাস বয়সে একটা শিশু তার মাকে হারিয়ে ফেলে, তখন তিনি অনেক টেনশনে পড়ে যায়, সে অনেক টেনশনে পড়ে যায়। পৃথিবীতে তার মাই সবচেয়ে বড় কিছু। আর ওই শিশু অবস্থায় সে যখন একটু একটু মাকে চিনতে শিখে, বয়সে যখন মাকে হারিয়ে ফেলে, তখন যেই পর্যন্ত তার জ্ঞান হয়নি, সেটি জ্ঞান হয়ে ওঠে ততদিন পর্যন্ত তার মায়ের কান্না, কোনো হাহাকার গুলো তার মধ্যে বিরাজমান ছিল। তারপরেও প্রতিকূলতার সাথে সে বেড়ে উঠেছিল। প্রতিকূল পরিবেশের মধ্যে তার পিতা বা আত্মীয় স্বজনের সংস্পর্শে সে বড় হয়ে উঠেছিলেন। জীবনের শেষ সময়ে এসে মাদার নামে বিখ্যাত চিত্র অঙ্কন করেন তিনি। তার কল্পনা ছিল যিশু মাতা মেরির মধ্যে নিজ মায়ের বিগত আত্মা প্রতিষ্ঠার প্রচেষ্টা। তার একটা কি ছিল, কল্পনা ছিল যে যিশু মাতা মেরির মধ্যে নিজ মায়ের বিগত আত্মা প্রতিষ্ঠার প্রচেষ্টা। মৃত্যুর কিছুকাল পূর্বে তিনি তার মাকে স্বপ্ন দেখতেন। মৃত্যুর কিছুকাল পূর্বে তিনি তার মাকে স্বপ্ন দেখতেন। তো মৃত্যুর কিছুকাল পূর্বে তিনি তার মাকে যখন স্বপ্ন দেখতেন, মা যেন তাকে ডাকছে। তার স্বপ্নের মধ্যে বিষয়টা ছিল এমন যে স্বপ্নে একজন মহিলার অবয়ব বা প্রতিকৃতি তিনি দেখতে পেতেন, যে উনি তার মা, আর উনি তাকে ডাকছেন। তাই তো তিনি তার বন্ধু এবং ছাত্রদের বলতেন, মা আমাকে ডাকছেন, আমি শীঘ্রই তোমাদেরকে ছেড়ে চলে যাব। 99 বছর বয়সে তোমরা নিশ্চয় জানো যে পৃথিবীতে দীর্ঘ সময় পর পর একটা মহামারী দেখা যায়। যেমন আমাদের বর্তমানে কোভিড-19 সিচুয়েশন, একটা মহামারী চলতেছে। সেরকম প্রাচীন কালেও ছিল, তবে একটা মহামারী আকারে প্লেগ রোগ পৃথিবীর চারপাশে ছড়িয়ে পড়েছিল, চতুর্পাশে ছড়িয়ে পড়েছিল। সেই 99 বছর বয়সে তিনি 1488 সালে জন্মগ্রহণ করেন, অর্থাৎ 1487 সালে প্রায় 99 বছর বয়সে আর কি 1587 সালে একটা প্লেগ রোগ নামক পৃথিবীতে একটা মহামারী দেখা দিয়েছিল। সেই মহামারীতে তিনি আক্রান্ত হয়েছিলেন
99 বছর বয়স ছিল তখন তার। এই শিল্পী পরলোক গমন করেন। মৃত্যুর কয়েকদিন পূর্বে মাতৃমূর্তি ছবিটি তিনি তার অঙ্কন কার্য সমাপ্ত করে গেছেন। মৃত্যুর মাত্র কয়েকদিন পূর্বে তিনি তার মূর্তি ছবিটি অঙ্কন করে অঙ্কনের কাজ শেষ হয়েছিল। তার বিখ্যাত ছবিগুলোর মধ্যে আরো রয়েছে, তোমাদেরকে কিছুক্ষণ আগেই বলেছিলাম, ড্যান্স ইন দ্য শাওয়ার অফ গল্ড, নাম্বার 2 পেসাস এন্ড এরিয়াডিন, সোলোমন হেড অফ জ। এগুলো তিনি অঙ্কন করেছিলেন। এই ছবিগুলো বর্তমানে বিভিন্ন তার যে ইতালির যে নাগরিক ছিল তিনি তার দেশের বিভিন্ন জাদুঘরগুলোতে সেগুলো সংরক্ষণ রয়েছে। আমরা আজকে আরেকজন শিল্পীর বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রেমব্রান্ট। পার্ট 2 তে আমরা দেখতে পাচ্ছি টিসিয়ানের পরে আমরা দেখতে পাচ্ছি রেমব্রান্ট। উনি 1606 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1606 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1669 সালে, 1669 সালে তিনি কি করেছিলেন? মৃত্যুবরণ করেছিলেন। 1669 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো তিনি তার সম্পর্কে আমরা আজকে বই থেকে যেটা পড়ব সেটা হচ্ছে রেমব্রান্ট জন্মগ্রহণ করেছিলেন হল্যান্ডের শিল্প সাহিত্য শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্র লেডেনে। তার জন্মস্থান হচ্ছে হল্যান্ড। হল্যান্ড একটা রাষ্ট্র, পৃথিবীতে তোমরা নিশ্চয়ই শুনেছ, ইউরোপ মহাদেশের একটা রাষ্ট্র হল্যান্ড। তো হল্যান্ডের শিল্প সাহিত্য এবং সাংস্কৃতিক কেন্দ্র লেডেনে 1606 সালে 15 জুলাই 1606 সালে 15 জুলাই তিনি করেছিলেন। 1606 সালে 15 জুলাই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন বিত্তশালী লোক। তার ইচ্ছা পুত্র উচ্চশিক্ষা নিয়ে লেডেনে একজন বিশিষ্ট নাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করবেন। কিন্তু রেমব্রান্টের তার পিতার কি ইচ্ছা ছিল যে তিনি উচ্চশিক্ষা অর্জন করে বিশিষ্ট নাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করবেন, একজন বিখ্যাত নাগরিক হিসেবে বড় কিছু হবেন। কিন্তু রেমব্রান্টের এই গতানুগতিক সাধারণ শিক্ষা ভালো লাগতো। তারপর পড়ার বইয়ে তিনি জীবজন্তুর ছবি এঁকে রাখতেন। তিনি যখন পড়তে বসতেন তখন পড়ার বইয়ের মধ্যে বিভিন্ন রকম জীবজন্তুর ছবি এঁকে রাখতেন। এটা তার ইচ্ছা বা কৌতূহল থেকে এই তার বহিঃপ্রকাশটা চলে আসতো। তো দেখা গেল যে পড়ার বইয়ে তিনি জীবজন্তুর ছবি এঁকে রাখতেন। পিতা তার মনোভাব বুঝতে পেরে তাকে 13 বছর বয়সে জ্যাকব বেন নামের একজন স্থানীয় শিল্পীর নিকট প্রেরণ করেন। জ্যাকব বেন। তাহলে রেমব্রান্ট একজন শিল্পী ছিলেন। এই রেমব্রান্ট শিল্পীর একজন শিক্ষক এর নাম হচ্ছে রেমব্রান্টের একজন শিল্পী, তার নাম হচ্ছে যে কি তার শিক্ষকের নাম হচ্ছে যে স্থানীয় শিল্পী জ্যাকব ভ্যান। জ্যাকব ভ্যান নামের একজন স্থানীয় শিল্পীর নিকট তাকে প্রেরণ করা হয়। পরবর্তীতে প্রতিকৃতি চিত্রকর ডায়েটার লাস্টম্যানের নিকট কৃতিত্বের সঙ্গে শিক্ষা সমাপ্ত করে পরবর্তীতে প্রতিকৃতি চিত্রকর ছিলেন। সেই প্রতিকৃতি চিত্রকরের নাম হচ্ছে ডায়েটার লাস্টম্যানের নিকট কৃতিত্বের সঙ্গে শিক্ষা সমাপ্ত করে 1624 সালে রেমব্রান্ট লেডেনে ফিরে এসে একটি শিল্পী চক্র গঠন করে স্বাধীনভাবে তিনি ব্যবসা শুরু করেন। 25 বছর বয়সে রেমব্রান্ট অতি অল্প দিনের মধ্যে সাধারণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। সুদক্ষ প্রকৃতির চিত্রকর হিসেবে তার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। অতি দ্রুত ব্যবসা জমে ওঠে। বহু চিত্রের ফরমায়েশ তিনি পেতে থাকেন এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও শিল্পীকে ফরমায়েশ দিতে থাকে। শুধু সুদক্ষ এছাড় রূপেও তার কৃতিত্ব প্রচারিত হয়। পেইন্টিং নয়, এসিং কাজেও রেমব্রান্টের ছিল অদ্ভুত দক্ষতা।
রেমব্রান্ড এক সময় মুঘল চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে ওই পদ্ধতির অনেকগুলো চিত্র নকল করেছিলেন, কিন্তু ওগুলো মুঘল চিত্রের মতো ততটা উন্নত ছিল না। তবে হ্যাঁ, তথাপি লন্ডনের সদরে সুথলি কোম্পানি রেমব্রান্ডের আঁকা শাহজাহানের একখানি চিত্র শুধু তার গৌরবোজ্জ্বল কৃতিত্বের জন্য তৎকালীন 1,75,000 টাকায় ক্রয় করেন। এটা হচ্ছে তার একটা বড় সৌভাগ্য যে যিনি যে মুঘল ছবির প্রতি যে আকৃষ্ট হয়েছিলেন, যদিও সেগুলো মুঘল ছবির মতো ততটা উন্নত হয়নি, তবে লন্ডনের সদরে সুতালি কোম্পানি রেমব্রান্ডের আঁকা শাহজাহানের একখানি চিত্র শুধু তার গৌরবোজ্জ্বল কৃতিত্বের জন্য 1,75,000 টাকায় ক্রয় করেছিলেন। ভারতের মূল মুঘল চিত্র এর শতাংশ মূল্যেও বিক্রয় হয়নি। শিক্ষার্থীরা, আজকে আমরা এশিয়ান এবং রেমব্রান্ড নামক দুজন শিল্পীর কথা এখানে আলোচনা করেছি, তাদের সম্পর্কে জেনেছি। তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 14 থেকে শুরু করে পেজ নাম্বার প্রায় 29 পর্যন্ত বিভিন্ন শিল্পীদের জীবনী চরিতার্থ করা হয়েছে। সেই বিষয়গুলো তোমরা একটু বাসায় মনোযোগ সহকারে পড়বে, ভালোভাবে তাদের জীবন সম্পর্কে অনুধাবন করবে, জেনে নিবে। এছাড়া তোমাদের একটা আমি কাজ দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের চিত্রশিল্পী ও শিল্পচার্য কাকে বলা হয় তার সম্পর্কে বিশদভাবে লেখো। একটা কাজ দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে শিল্পচার্য কাকে বলে তার সম্পর্কে বিশদভাবে লেখো। এখানে HW লিখছি, শিল্পচার্য। শিল্পাচার্য কাকে বলা হয়? শিল্পাচার্য কাকে বলা হয় তার সম্পর্কে বিশদভাবে এই কাজটা আমার জন্য করে রাখবা। আগামী কারো তোমাদেরকে এই বিষয় সম্পর্কে আমি জিজ্ঞেস করবো, তোমরা করেছো কিনা। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।